নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি অতীতের মৃগদাবাটি বা সারঙ্গনাথ অর্থাৎ বর্তমানের সারনাথে। বেনারসে এসে আমাদের প্রথমে ঘুরতে আসা স্থান হলো এই সারনাথ। প্রথমেই বলে রাখি, সারনাথে আমি প্রথমবার এসেছি এবং বেনারসও আমার প্রথমবার। আর দুঃখের কথা এই যে প্রথমবার বেনারসে ঘুরতে এসে যে মানুষটিকে আমরা গাইড হিসাবে বাছাই করে নিয়েছিলাম বা যেই মানুষটি গাইড হিসাবে আমাদের সামনে এসেছিলেন, তিনি আমাদের পুরো সারনাথ ট্যুরটির 12টা বাজিয়ে দিলেন। সারনাথ ঘোরানোর বা দেখানোর নাম করে তিনি প্রথমেই আমাদের ঢুকিয়ে দিলেন এই থাই মনস্ট্রিতে। এই যে দেখুন, গোলাপি টি শার্ট পরে যে ব্যক্তিটি দেখছেন, উনি হলেন আমাদের সেই গাইড। যাই হোক, ওনার নামটি আমার মনে নেই বা মনেও রাখতে চাই না। কেন মনে রাখতে চাই না তা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেখি গাইড মশাই আমাদের কি কি বোঝাচ্ছেন। दादा, इसको बोलते लोटस बुद्धा। लोटस बुद्धा 80 फीट 9 इंच 80 फीट 9 इंच लोटस बुद्धा। वो कमल के फूल के ऊपर बनाया गया, इसलिए इनको लोटस बोलते हैं। 80 फीट 9 इंच 80 फीट 9 इंच क्यों रखा गया? भगवान बुद्ध का उम्र था 80 साल, 9 महीना अपने माँ के गोद में थे, इसलिए 80 फीट 9 इंच का स्टेचू बनाया गया उनके जीवन को पूरी लाइफ। ये भगवान बुद्ध के माता जी महामाया देवी, ये महामाया देवी। শুনলেন তো 80 ফিট 9 ইঞ্চের গল্প, অথচ টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টেও লেখা আছে এটি 80 ফিট 9 ইঞ্চির গল্প ইনি নিজের থেকে বানিয়েছেন। ভগবান বুদ্ধ বিষ্ণু অবতার, 9 অবতার, এটা বিষ্ণু অবতার। শুনলেন তো, এই মূর্তিটি নাকি বিষ্ণুর অবতার হিসেবে বানানো হয়েছে। আসলে গৌতম বুদ্ধের মাথায় যে সাপটি, সেটি আসলে সাপের রাজা মুকালিন্দা বা মুসিলিন্দা। তপস্যারত অবস্থায় থাকা গৌতম বুদ্ধকে ঝড়ঝাপটার হাত থেকে বাঁচাতে 7 মাথা বিশিষ্ট এই সাপ এসে রক্ষা করেন গৌতম बुद्धকে। भगवान बुद्ध का पीपल पेड़ के नीचे उनको ज्ञान मिला था। पीपल पेड़ के नीचे फर्स्ट उपदेश दिए 5 जन को। मेन बोधिगांच बुद्ध गया, सेकेंड बोधिगांच आपका श्रीलंका, थर्ड बोधिगांच आपका सारनाथ अनागारी का धर्मपाल जी ने स्थापना किया, जहाँ भगवान बुद्ध ने 5 मेंबर को फर्स्ट उपदेश दिए। आइए वहाँ चलते बताते। सुनिए, इस मेंबर को फर्स्ट उपदेश दिए थे इसी पेड़ के नीचे, ज्ञान मिला था बुद्ध। শুনলেন তো কিরকম মিথ্যা কথা। এই অশ্বত্থ গাছের নিচেই নাকি 5 ভক্তকে জ্ঞান দিয়েছিলেন গৌতম বুদ্ধ, অথচ এটা সেই স্থানই না। কেউ কেউ মনে করে চৌখণ্ডী স্তূপের কাছে রয়েছে ওই স্থান, আবার অনেকে মনে করেন যে চৌখণ্ডী স্তূপের কাছে ভক্তদের সাথে দেখা হয়েছিল গৌতম বুদ্ধের এবং তিনি ভক্তদের জ্ঞান দেন ধামাইকা স্তূপের কাছে। অশ্বত্থ গাছের কনসেপ্টই এখানে নেই। অশ্বত্থ গাছটি পরে বৌদ্ধগয়া থেকে এনে এখানে লাগানো হয়। মানে কিরকম মিথ্যাচার ভাবুন। আর এটা তো সেই অশ্বত্থ গাছই না। আমি প্রশ্ন করাতে উনি পুরোপুরি এড়িয়ে গেলেন। আমি বললাম যে সেই অশ্বত্থ গাছ তো আজ বেঁচে নেই, এমনকি বৌদ্ধগয়াতেও সেই অশ্বত্থ গাছ বেঁচে নেই, তার শাখা লাগানো আছে। আমার কথাটি ঘুরিয়ে দিতে উনি কি বলতে শুরু করলেন দেখুন। गणेश जी, এটা গণেশ জি, এটা দুর্গা মাতা, দুর্গা মাতা। এদিকে আসো, ওটা গণেশ জি, এটা দুর্গা মাতা। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মূল মনস্ট্রিতে। ভিতরে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি এবং প্রতিটি মূর্তির রূপ সত্যি অভাবনীয়, দেখলে চোখ ফেরানো যায় না। আসুন আমাদের সাথে মূর্তিগুলো দেখে নিন।
এখান থেকে বেরিয়ে আমি আর গাইড মশাইয়ের পিছু পিছু যাইনি, নিজের মতো করে ভিডিও করছিলাম এই স্থানটির। রয়েছে বিভিন্ন মূর্তি, রয়েছে আমাদের অশোক স্তম্ভ, অশোক চক্র, সুন্দর বাগান, এসবই ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু এসব সুন্দর হতে পারে, চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু এর ঐতিহাসিক ভ্যালু কতটুকু? এটা তো সারনাথ বা ধামাইকা স্তূপ নয় যেটা আমি চিনি। গাইড মশাইকে চেপে ধরলাম, ধামাইকা স্তূপ কোথায়, দেখাতে নিয়ে চলুন। উনি এখনো মিথ্যে কথা বললেন, আমার পিছনে আসুন, সব দেখাচ্ছি। এরপর তিনি হয়ে গেলেন পাশেই থাকা একটা বেনারসি ফ্যাক্টরির কর্মচারী। ফ্যাক্টরির ভিতরে আমাদের ঢুকিয়ে দিয়ে বললেন, এখান থেকে বেনারসি কিনুন, খাঁটি বেনারসি পাবেন। আর বলুন, বাঙালি মহিলাদের শাড়ি ছাড়া আর কি চায়। এখানেই পিউ আর আমার দিদি শাড়ি পছন্দ করতে শুরু করলো, আর আমার কাছে ধামাইকা স্তূপ এখনো অধরা রয়ে গেল। শুনলেন? ভাবলাম বেনারসি শিল্পীর হাতের কাজ দেখব। ইনিও আমাকে কাছে রেখে বললেন, 10-20 রুপিয়া দেখে জানে কা। সত্যি কোথায় এসে পড়লাম। আমার পর পিউকে দেখলাম এবার ভদ্রলোকের কাছে গেছে। কিসব কথা বলছে আমি ঠিক শুনতে পাচ্ছিলাম না, তবে মনে হচ্ছিল ও খুব ভালো করে শিখে নিচ্ছে বেনারসি শাড়ি কি করে বানাতে হয়। যাক, পুজোয় শাড়ি কেনার খরচাটা আমার বেঁচে যাবে। সত্যি কথা বলতে 100 টাকার বিনিময়ে এতটা বিধ্বস্ত হতে আমাকে আর কখনো হয়নি। যাই হোক, পিউকে আর দিদিকে অনেক কষ্টে রাজি করালাম এখান থেকে বাইরে যাওয়ার জন্য। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মৃগদাবাটিতে। এখানেই বলা হয় গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে নিজের জ্ঞান বিতরণ করেছিলেন, এবং এই 5 শিষ্যের মাধ্যমে এই জ্ঞান ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বব্যাপী। বন্ধুরা, এখন আমরা যেটা দেখছি সেটা হলো ধামাইকা স্তূপ, এবং ধামাইকা স্তূপের ঠিক পাশেই রয়েছে প্রাচীন জৈন মন্দির। জৈন মন্দিরটি সম্ভবত বানানো হয়েছে 11তম তীর্থঙ্কর শ্রেয়সনাথের উদ্দেশ্যে। আবার 23তম তীর্থঙ্কর পারশনাথের জন্ম কিন্তু এই কাশীতে। আর এই 2 মহান আত্মা নির্বাণ লাভ করেছিলেন পারশনাথ পর্বতে, যার ভিডিও আমরা আগেই দেখিয়েছি আপনাদের। যাই হোক, এখন আমরা ফিরে আসি আবার ধামাইকা স্তূপে বা ধর্মের স্তূপে। প্রায় 2300 সাল আগে সম্রাট অশোক এটি নির্মাণ করেন। এর আরেক নাম ধর্মচক্র স্তূপ। কিন্তু তুর্কিশ মুসলিম আক্রমণে 12th সেঞ্চুরিতে এটি ভেঙে যায় এবং স্তূপটিকে আবার পুনঃসংস্কার করা হয়। এরকমভাবে বেশ কয়েকবার পুনঃসংস্কার করা হয়েছে স্তূপ। কেউ কেউ মনে করেন এই স্তূপটির ভিতরে রয়েছে গৌতম বুদ্ধের দেহাবশেষ, কিন্তু তার কোনো ঠোস প্রমাণ নেই। তবে এটা অনেকেই মনে করেন, এমনকি সম্রাট অশোকও মনে করতেন, যে এই স্থানেই গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে জ্ঞান দিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে ন্যাশনাল সিম্বল অশোক চক্র বা অশোক স্তম্ভ সব কিন্তু এখান থেকেই উদ্ধার হয়, যা সংরক্ষিত হয়ে আছে এখানকার সংগ্রহশালায় বা মিউজিয়ামে। আমাদের গাইড বন্ধুর দয়ায় যা আজ আর আমরা দেখতে পারবো না, বা বলতে পারেন আমাদের বেনারসের এই ট্রিপে এইসব আর দেখা যাবে না। আসুন, এখানে যেটুকু আমরা দেখেছি তাই আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানে আপনি দেখতে পাবেন অশোকের শিলালিপি। আসলে অশোক স্তম্ভ আগে এই স্থানটিতেই ছিল, যা
ভেঙে দেওয়া হয় আক্রমণের সময়। এখনো এই পাথরের গায়ে আপনি শিলালিপিগুলি দেখতে পাবেন। এক্সকাভেটেড রিমেন্স মানে এগুলো কি ভেঙে দেওয়া হয়েছে নাকি? এই উঠো এদিকে আয়। তো থাকতে দে, যাবি না ওর উপর। আজ এইখানে এইখানে কিছু কিছু স্তম্ভ এখন আছে, এই ভেঙে চুড়ে যতটুকু আছে। চাপিস না ওইখানে, চাপতে পারো নিচে নাম। মূলাগন্ধা কুটি বিহার। ঘুরতে ঘুরতে এবার একটু চলে যায় ইতিহাসের পাতায়। লুম্বিনী নগরে গৌতম বুদ্ধ জন্মেছিলেন। তার পিতা ছিলেন রাজা, কিন্তু সত্যের সন্ধানে, জীবনের সন্ধানে গৌতম বুদ্ধ নিজের লুম্বিনী নগর ছেড়ে চলে আসেন বৌদ্ধগয়ায়। সেখানে তার সাথে যুক্ত হন তার 5 শিষ্য। এই যে দেখছেন পঞ্চ আসন, এটি হয়তো সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য হিসেবে বানানো হয়েছিল, বা অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। তো ওনার 5 শিষ্য ছিলেন মহানামা, কৌদন্যা, ভাদিয়া, ভাপ্পা এবং অশ্বজিত। বোধগয়ায় এই 5 শিষ্যকে নিয়ে তপস্যারত ছিলেন গৌতম বুদ্ধ। তিনি খাদ্য ত্যাগ করে মোক্ষ লাভের পথ অনুসন্ধান করছিলেন। এক সময় তিনি অস্থিচর্ম সার হয়ে পড়েন এবং বুঝতে পারেন এইভাবে অনাহারে থেকে মুক্তির পথ অনুসন্ধান করা সম্ভব নয়। তখন তিনি সুজাতা নামে এক মহিলার হাতে পরমান্ন খেয়ে নিজের অনশন ভঙ্গ করেন এবং তার প্রতি বিরক্ত হয়ে তার 5 শিষ্য সেখান থেকে চলে যান। এরপরেই তিনি সেই বিখ্যাত অশ্বত্থ গাছের নিচে বসেন তপস্যায় এবং 49 দিনের মাথায় তিনি মোক্ষ লাভ করেন, বা বলতে পারেন তিনি বহিঃপ্রাপ্ত হন। তিনি এরপর মধ্যম পন্থা বেছে নেন এবং সোজা চলে আসেন সারনাথে, যেখানে তার সাথে দেখা হয়ে যায় তার 5 শিষ্যের। আর এই হলো সেই স্থান, বা অনেকেই মনে করেন এই সেই স্থান যেখানে তিনি তার 5 শিষ্যকে জ্ঞান বিতরণ করেন। তো বন্ধুরা দেখতেই পেলেন যে কোনো ঐতিহাসিক স্থানে ঘুরতে গেলে একটু পড়াশোনা দরকার হয়, না হলে এরকমভাবেই ঠকতে হয়। আমরা বেশ কয়েকটি স্থান দেখতে পেলাম না, যেমন চৌখণ্ডী স্তূপ আমাদের দেখা হলো না, সেই বিখ্যাত অশ্বত্থ গাছ যার নিচে বোধিপ্রাপ্ত হন আমাদের গৌতম বুদ্ধ, সেই অশ্বত্থ গাছের অংশটুকু আমরা দেখতে পেলাম না। এমনকি ফেরার পথে পড়তো পারশনাথের জন্মস্থান বা পারশনাথের মন্দির, সেটিও আমাদের দেখা হয়ে ওঠেনি। এবং এই সব কিছু কিন্তু আমাদের বোকামির জন্যে। এখানকার সংগ্রহশালায় ঢুকে না দেখতে পেলাম প্রাচীন বৌদ্ধ মূর্তি, না দেখতে পেলাম অশোক স্তম্ভ, অশোক চক্র, তাই আক্ষেপ তো একটা থেকেই গেল। তবু আপনাদের সাবধান করা কর্তব্য,
তাই সাবধান করে দিলাম। এখানে করোনার পর থেকে ঢোকার জন্য যে টিকিট তা অনলাইন এখানে এসেই কাটতে হয়, বা অন্য কোনোভাবে কাটলেও তা আপনাকে অনলাইনই কাটতে হবে। এখানে টিকিটের কোনো কাউন্টার ছিল না। তো এই সতর্কতাগুলি আপনারা অবলম্বন করবেন। এছাড়াও এখানে ঘুরে দেখার জন্যে লোকাল মার্কেট তো রয়েছেই, সেসবও ঘোরার আমরা সময় পাইনি। বেনারসে তো অনেক বাঙালি। কোনো বাঙালি যদি আমার এই ভিডিও দেখেন তো এখানকার প্রশাসনকে একটু অনুরোধ করবেন এইভাবে এখানকার ট্যুরিস্টদের যেন বোকা বানানো না হয়। আমরা কারো আর্থিক ক্ষতি চাই না, কিন্তু আমরাও তো এত দূর থেকে এত কষ্ট করে এত টাকা খরচা করে ঘুরতে আসছি, তাহলে আমরা কেন আপনাদের কাছ থেকে এই হেল্পটুকু পাবো না? আপনি নিন না 100 টাকা, আপনি নিন না 200 টাকা, কিন্তু তার বিনিময়ে আমাদের সঠিক তথ্য তো দিন, যাতে আমার মতো দ্বিতীয় কেউ এইভাবে না ভিডিও বানাক, আমার মতো দ্বিতীয় কেউ না এইভাবে এখানে এসে ঠকে যাক। প্রতিদিন কত কত মানুষ এখানে ঘুরতে আসছে, তাদের সঠিক তথ্য দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করুন। এটুকুই এই ভিডিওর মাধ্যমে আমার বলার ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।